বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ও স্বাভাবিক পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করছো। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস.এম. জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের 24-16-09 কোর্স, অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, এ বিষয়ে আমি ধারাবাহিক আলোচনা করছি। আমাদের আলোচনার যে বিষয় কোড সেটি হলো 24-16-09 এবং আমাদের যে কোর্সের শিরোনাম সেটি হচ্ছে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত অনার্স চতুর্থ বর্ষের সিলেবাসের যে 24-16-09 অংশটুকু রয়েছে সেই অংশটুর আউটলাইনটি রয়েছে। আজকে এখান থেকে আমরা যেই অংশটুকু পড়ব সেটি হচ্ছে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন এবং মানসবদারি সিস্টেম। সিলেবাস অনুসারে আমরা যে ক্লাসগুলোকে বিভাজন করেছি, তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করছো তারা সবাই জানো যে ক্লাসগুলোকে আমি মোট 10টা ভাগে ভাগ করেছি পুরো সিলেবাসের ক্লাসগুলোকে। এবং আজকে আমাদের নবম ক্লাসটি হচ্ছে মুঘল আমলের সামরিক প্রশাসন এবং মনসবদারি ব্যবস্থা। এবং এরপর আমাদের আর একটি ক্লাস বাকি থাকবে এবং এই ক্লাসটি হচ্ছে মুঘল আমলের প্রাদেশিক ও স্থানীয় সরকার ব্যবস্থা। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হচ্ছে মুঘল আমলের সামরিক প্রশাসন ও মনসবদারি ব্যবস্থা। তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। একটি হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, অপরটি হচ্ছে মুজিব শতবর্ষের লোগো। তোমরা সবাই জানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযোগ্য মর্যাদার সাথে এই বছরটি উদযাপন করছে। তো আমরা আজকে আমাদের যে নির্ধারিত লেকচারটি ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, এই কোর্সের নবম ক্লাস এবং এর আলোচ্য বিষয় হলো মুঘল আমলের সামরিক প্রশাসন ও মনসবদারি ব্যবস্থা। প্রথমে একটু বলে নিচ্ছি যে আমরা কিন্তু দিল্লির সুলতানি আমল পড়েছি 5টা ক্লাস। সেখানে আমাদের কিন্তু দিল্লি সুলতানি আমলেও ঠিক একই রকমের সামরিক ব্যবস্থা কিন্তু আমাদেরকে পড়তে হয়েছে। দিল্লির সুলতানি আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায়ও কিন্তু আমরা সামরিক প্রশাসন সম্পর্কে কিছু আলোচনা করেছি। ঠিক তেমনি আমরা যখন মুঘল আমলের আলোচনা করেছি, যখন আমাদের পূর্ববর্তী ক্লাসে যখন আমরা কেন্দ্রীয় প্রশাসন পড়েছি মুঘল আমলের, সেই কেন্দ্রীয় প্রশাসনে কিন্তু আমরা দেখেছি মুঘল আমলের সামরিক প্রশাসন সম্পর্কে কিছু বর্ণনা সেখানে ছিল। তবে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আকারে জানার চেষ্টা করব এবং একটি বিষয় আমাদেরকে নতুন ভাবে আজকে একটু চিন্তা করতে হবে, সেটি হলো মুঘল আমলের যে সামরিক প্রশাসন, এই সামরিক প্রশাসনের মধ্যে এর পুরোটি অংশ জুড়েই রয়েছে মনসবদারি ব্যবস্থা। এই মনসবদারি ব্যবস্থাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুঘল আমলের সামরিক প্রশাসনের ক্ষেত্রে। তো আমরা এই দুটো বিষয়ের উপরই আজকে আলোকপাত করব এবং প্রথমেই আমরা মনসবদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব বিস্তারিত। এরপর মনসবদারি আলোচনা শেষ করে আমরা মুঘল আমলের যে সামরিক প্রশাসনের যে বিভিন্ন দিকগুলো সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই একটু মনোযোগের সাথে ক্লাসটা ফলো করো। আমরা শুরু করতে যাচ্ছি। মধ্যযুগে রাষ্ট্রের স্থায়িত্ব, উন্নতি, অগ্রগতি ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিতকরণে একটি শক্তিশালী সামরিক বাহিনীর কোনো বিকল্প ছিল না। তোমরা সবাই জানো যে মধ্যযুগ মানেই ছিল সে সময় শক্তি যার বেশি ছিল সেই কিন্তু আসলে ক্ষমতাসীন হতো বেশি। মুঘল সম্রাট আকবরের সামরিক সংস্কার ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ
আমরা দেখি যে মুঘল বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার পরবর্তীতে সম্রাট বাবর এবং তার পরবর্তীতে তার পুত্র সম্রাট হুমায়ুনের সময় সে ধরনের কোনো কাঙ্ক্ষিত সংস্কার মুঘল আমলে হয়নি। তো যে কোনো সংস্কার এবং প্রকৃত প্রতিষ্ঠাতা বলতেই আমরা সম্রাট আকবরকেই বুঝি। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা তাই দেখেছি, আজকের ক্লাসেও এর কোনো ব্যতিক্রম হবে না। তো মুঘল আমলের যে ভারতের যে মুঘল সামরিক ব্যবস্থা ছিল, এই সামরিক ব্যবস্থায় খুব কম সংখ্যক সৈন্যই কিন্তু সরাসরি সম্রাট কর্তৃক পোষণ করা হতো, কারণ বেশিরভাগ সময়ই সৈন্যরা তাদের সামরিক নেতা অথবা সামরিক প্রধানদের অধীনে চাকুরিতে যোগদান করত। এটি আমরা আজকে দেখব যে কিভাবে সেই ব্যবস্থাটা চলমান ছিল। যত সংখ্যক সৈন্য সামরিক নেতারা তাদের অধীনে পোষণ করতেন এবং সেই অনুযায়ী তাদের পদমর্যাদাকে নির্ধারণ করা হতো। আর এভাবেই মনসবদার প্রথার গোড়াপত্তন হয়। আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে মনসবদারি সিস্টেমটি ভেরি 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 ইম্পর্টেন্ট মুঘল সামরিক প্রশাসনের ক্ষেত্রে। 1571 সালে অর্থাৎ সম্রাট আকবরের শাসনকালে আমরা দেখেছি যে সম্রাট আকবরের শাসনকাল 1556 থেকে 1605 সাল পর্যন্ত। এই সময়কালের মধ্যে 1571 সালে সম্রাট আকবর তিনি এই মোগলদের যে সামরিক ব্যবস্থা ছিল, এই সামরিক ব্যবস্থা একটি সংস্কার করার উদ্দেশ্যে শাহবাজ খানকে মীর বকশি পদে নিযুক্ত করেন এবং সম্রাট আকবর এই মীর বকশি নিয়োগের মাধ্যমে একটি সামরিক পরিকল্পনা গ্রহণ করেন এবং ইতিহাসে এটি বিখ্যাত মনসবদারি পদ্ধতি নামে পরিচিত। এই মনসবদারি প্রথাটি সম্রাট আকবরের আমলে সর্বাত্মকভাবে প্রচলিত হয় এবং মনসবদারি প্রথাটি ছিল মুঘল সামরিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং আকবরের সামরিক নীতির যে মূল কথা সেটি ছিল যে প্রয়োজন বোধে সাম্রাজ্যের সমস্ত সুস্থ এবং সবল ব্যক্তিকে দেশ রক্ষার কাজে অস্ত্র ধারণ করতে প্রস্তুত থাকতে হবে। প্রকৃতপক্ষে তার মনসবদারগণই সামরিক দায়িত্ব ও কর্তব্য পালন করতেন। তারা ছিলেন সাম্রাজ্যের শক্তির কেন্দ্র এবং মুঘল আমলের যে সামরিক সংগঠন যেটি আমরা দেখি যে 300 বছরের অধিক সময় ধরে মুঘল আমল টিকে ছিল ভারতবর্ষে, দুর্বার গতিতে তারা শাসন করেছে, সেটির মূল ভিত্তি ছিল মনসবদারি ব্যবস্থা। আমরা মনসবদারি ব্যবস্থার যে ডিটেলস আলোচনা সেই ক্ষেত্রে একটু যাব। মনসবদারি ব্যবস্থা সম্পর্কে বা মনসবদারি প্রথা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। মুঘল আমলের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর। তার নানাবিধ সংস্কার ছিল যে জন্য তিনি ইতিহাসে বিখ্যাত। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে মনসবদারি প্রথার প্রচলন এবং সামরিক ও বেসামরিক সংগঠনকে তালিকাভুক্ত করে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই তিনি এই প্রথাটির প্রবর্তন করেন। মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল এই মনসবদারি ব্যবস্থা এবং বেসামরিক বিষয় যুক্ত ছিল যদিও, তথাপি এই ব্যবস্থাটি কিন্তু সামরিক ভিত্তিতে গড়ে উঠেছিল। এ কারণে এই মনসবদারি ব্যবস্থাটিকে সাধারণভাবে সামরিক সংস্কারের সাথে যুক্ত করা হয়ে থাকে। সম্রাট আকবরের সময় হতেই মুঘল বাহিনীতে এই প্রথাটি সর্বাত্মকভাবে প্রবর্তিত হয়। এবার আমরা একটু দেখি যে আসলে মনসবদারি বলতে আমরা আসলে কি বুঝি। মনসব এই শব্দের অর্থ হচ্ছে মর্যাদা বা পদমর্যাদা। এই পদবিটি যাকে প্রদান করা হয় তিনি হতেন মনসবদার এবং এটি ছিল মুঘল আমলের সামাজিক মর্যাদার প্রতীক। এই ব্যবস্থার মাধ্যমেই সাম্রাজ্যের কর্মচারীদের নির্দিষ্ট মর্যাদাকে নিশ্চিত করা হয়েছিল, অর্থাৎ কার মর্যাদা বেশি কার মর্যাদা কম এই বিষয়গুলো মনসবদারি ব্যবস্থার উপরেই বিশেষভাবে নির্ভর করত। আমরা দেখি যে মনসবদারি যে ব্যবস্থাটি এটি কিন্তু সম্রাট আকবরের সময় এটি কোনো নতুন ধারণা নয়। এই প্রথাটি পূর্বেও ভারতের বাইরে প্রচলিত ছিল এবং সম্রাট আকবর শুধুমাত্র এর ভারতীয়করণ করেন। আমরা একটু দেখি যে মনসবদারি প্রথাটি মুঘলদের আগেও মুঘলদের যে পূর্বপুরুষ ছিলেন চেঙ্গিস খান এবং তৈমুর লং, আমরা বারবারই মুঘলদের আলোচনায় বারবারই বলেছি যে চেঙ্গিস খান এবং তৈমুর লং এর সময়ও এই প্রথা চালু ছিল এবং বিশেষ করে আব্বাসীয় খিলাফত যেটি মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ খিলাফত ব্যবস্থা ছিল, সেই আব্বাসীয় খিলাফতেও কিন্তু এই মনসবদারি ব্যবস্থার মতোই কিছু একটা প্রথা চালু ছিল। আমরা দেখি যে মনসবদারি প্রথাটি সম্রাট আকবর প্রচলন করেন। এর কারণ হচ্ছে যে সম্রাট বাবর এবং হুমায়ুন তারা কিন্তু যথাযথ কোনো সামরিক সংস্কার করে যেতে পারেননি। ফলে সম্রাট আকবরই প্রথম সাম্রাজ্যের যে স্থায়িত্বের কথা চিন্তা করে এবং তিনি তার মেধা খাটিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সামরিক বাহিনীকে তিনি সংগঠিত করার জন্যই এই পদ্ধতিটি প্রচলন করেন। সামরিক এবং বেসামরিক সকল কর্মচারীকে তাদের পদমর্যাদা এবং বেতন নির্দিষ্ট করে দিয়ে তাদের তালিকা সংরক্ষণের ব্যবস্থা করার নিয়ম প্রবর্তন করেন সম্রাট আকবর। যুদ্ধের সময় প্রত্যেক মনসবদার তার পদমর্যাদা অনুযায়ী সৈন্য, অশ্ব বা ঘোড়া এবং হস্তি বা হাতি ইত্যাদি দ্বারা সামরিক সাহায্য করার জন্য বাধ্য থাকতো
এটি তাদের অবশ্য কর্তব্য ছিল। অবশ্য এখানে আরো একটি ব্যাপার উল্লেখযোগ্য যে রাজদরবারের যারা কবি এবং পণ্ডিত ব্যক্তিগণ ছিলেন, যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু এই মনসবদার হলেও তাদেরকে কিন্তু যুদ্ধে যেতে হতো না বা তাদের জন্য যুদ্ধে যাওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা দেখি যে আসলে সম্রাট আকবরের সময় মনসবদারি প্রথা যেটা প্রবর্তিত হয়, সেই প্রথা প্রবর্তনের পিছনের কারণ কি ছিল? সম্রাট আকবরের পিতা সম্রাট হুমায়ুন, যিনি 1530 থেকে 40 এবং পরবর্তীতে 15 বছরের জন্য তার সাম্রাজ্য হারিয়েছিলেন এবং 1555-তে সাম্রাজ্য পুনরুদ্ধার করে 1 বছরের জন্য তিনি ক্ষমতাসীন ছিলেন। তার শাসনামলে আমরা দেখি যে তার সাম্রাজ্যে বেশ 12টি শ্রেণীতে জায়গির প্রথা প্রচলিত ছিল। সম্রাট আকবর ক্ষমতাসীন হওয়ার পর তার নানাবিধ সংস্কারের মধ্যে অন্যতম একটি ছিল যে জায়গির প্রথার বিলোপ সাধন, এবং তিনি সামরিক, তার যে বাহিনী ছিল সেই সামরিক বাহিনীকে তিনি নগদ অর্থে বেতন প্রদান করার নিয়ম প্রচলন করেন। এর কারণ ছিল নগদ অর্থে বেতন প্রদান করার পদ্ধতিটি তিনি তার পূর্ববর্তী যারা ছিলেন সুলতানি আমলের আলাউদ্দিন খলজি এবং মুঘলদের শাসনের মধ্যবর্তী সময়ে যিনি এসেছিলেন ধূমকেতুর মতো, যার উদ্ভব হয়েছিল শেরশাহ, তারা দুজনই কিন্তু এটি প্রচলন করেছিলেন এবং এটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল। এই কারণে সম্রাট আকবরও এই পদ্ধতিটি প্রয়োগ করেন। তবে মনসবদারি প্রথা এটি প্রবর্তনের পিছনে সম্রাট আকবরের আরো বেশ কিছু কারণ ছিল, সেগুলো আমরা একটু দেখব। যে প্রথমতই তার উদ্দেশ্য ছিল সামরিক সংস্কার করা। সিংহাসনে তিনি যখন আরোহণ করেছিলেন তখন কিন্তু সেনাবাহিনীর অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, কারণ হুমায়ুন তিনি শেরশাহর কাছে সাম্রাজ্য হারিয়েছিলেন, এরপর তিনি মারা যাওয়ার সময়কালে তিনি সামরিক বাহিনীকে সেভাবে সংগঠন করে যেতে পারেননি। পরবর্তীতে আকবর এটি সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্যই এই প্রথার প্রবর্তন করেন। দ্বিতীয়ত হলো যে সম্রাট হুমায়ুনের সময় আমরা যেটা বললাম যে জায়গির প্রথার একটি প্রচলন ছিল। জায়গির প্রথা কারণে সাম্রাজ্যের মধ্যে যারা সামরিক বাহিনী কর্মরত ছিল তাদের মধ্যে অদক্ষ এবং অপেশাদারিত্ব লক্ষ্য করেন সম্রাট আকবর। ফলে তার সেনাবাহিনীর যে যোগ্যতা এবং দক্ষতা সেটির অবনতি ঘটে এবং এই কারণেই তিনি মনসবদারি প্রথাটির প্রবর্তনের দিকে নজর দেন। এবং তার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল রাজকীয় যারা কর্মচারী ছিল এদেরকে সুসংগঠিত করা। তিনি কারণ ছিল যে রাজকীয় কর্মচারীরা যদি একটি নির্দিষ্ট প্রথার মাধ্যমে তার কাছে তাদের সকল তালিকা এবং সবকিছু তাদের কাছে রেডি থাকে, তাহলে কিন্তু সম্রাট আকবরের পক্ষে সবার উপরে নজরদারি করাও সহজ হবে এবং তার জন্য শাসন পরিচালনা করাও সহজ হবে। এই উদ্দেশ্যেই কিন্তু তিনি মনসবদারি প্রথার প্রচলন করেন। এরপরে আমরা দেখি যে মনসবদারি প্রথার ক্রমবিকাশ, এইটি আমরা একটু ডিটেলস আলোচনা আমাদের একটু করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মনসবদারি প্রথার যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশের মধ্যে আমরা বেশ অনেকগুলো পর্যায় দেখতে পাচ্ছি। প্রথম পর্যায় হচ্ছে মুঘল পূর্বযুগ, দ্বিতীয় পর্যায় হচ্ছে সম্রাট আকবরের যুগ, তৃতীয় পর্যায় হচ্ছে সম্রাট আকবরের যুগ, চতুর্থ পর্যায় হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের যুগ এবং পঞ্চম পর্যায়ে হচ্ছে সম্রাট শাহজাহানের যুগ। তো আমরা আসলে এই বিষয়গুলো একটু দেখব পরবর্তী সময়, আমরা চতুর্থ এবং পঞ্চম পর্যায় নিয়ে আবারও একটু আলোচনা করব। তার আগে আমরা এই পর্যায়গুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য মনসবদারি প্রথা যেটি এটি বুঝতে সুবিধা হবে। প্রথম যে পর্যায় ছিল যেটিকে আমরা মুঘল পূর্ব যুগ হিসেবে উল্লেখ করছি, আমরা পূর্বেই বলেছি যে আকবরের যিনি পূর্বপুরুষ ছিলেন বা সম্রাট বাবরের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে ছিলেন বিশ্ববিজয়ী বীর চেঙ্গিস খান এবং তৈমুর লং। তাদের শাসনামলেও পদমর্যাদা এবং নির্দিষ্ট সংখ্যক সৈন্য পোষণ করার মধ্যে সত্যিকারের এক ধরনের সমঝোতা ছিল এবং সেই সময়েও এই মনসবের যে ধারণা সেটি কিন্তু ছিল। দ্বিতীয় পর্যায়ে যেটি সম্রাট আকবরের যুগ, মুঘল সম্রাট আকবর এই পর্যায়ের সূচনা করেছিলেন এবং প্রত্যেক মনসবদারদেরকে নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্য এবং অশ্ব হস্তি এগুলোকে রাখতে তারা বাধ্য ছিল। প্রথম দিকে সম্রাট খুব দৃঢ় হস্তে এই বিষয়টি তদারকি করতেন বলে সেখানে কোনো রকম দুর্নীতি হয়নি, কিন্তু পরবর্তীতে এই ব্যবস্থায় কিন্তু বেশ কিছুটা শিথিলতা দেখা দেয়, কারণ সে সময় থেকে এই মনসবদারগণ তাদের নির্দিষ্ট যে সংখ্যা ছিল তার চেয়ে অনেক কম পরিমাণে তারা সৈন্য এবং হস্তি পোষণ করতে শুরু করলেন। তৃতীয় পর্যায়ে যেটি সেটিও সম্রাট আকবরের যুগ। আমরা দেখব যে তৃতীয় পর্যায়ে কিন্তু সম্রাট আকবর তিনি তার সামরিক কর্মকর্তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি পদ তিনি উদ্ভাবন করেন। এই দুটি পদের একটির নাম হচ্ছে জাট, আরেকটির নাম হচ্ছে সওয়ার। এই জাট হচ্ছে ব্যক্তিগত পদ এবং সাওয়ার হচ্ছে অতিরিক্ত সৈন্য পোষণের জন্য পদ। আমরা এই দুটো সম্পর্কে বিস্তারিত জানবো কিছুক্ষণ পরেই। তো বেসামরিক কর্মচারীরা জাট পদ লাভ করত এবং তাদের বেতন ওই পদের ধাপের উপরেই নির্ভরশীল ছিল। মনসব ই জাটের সঙ্গে এই পদের কর্মকর্তারা সত্যিকারে কত সংখ্যক সৈন্য পোষণ করেছে তার কোনো সম্পর্ক ছিল না। প্রত্যেক সামরিক মনসবদারদেরকেই জাট পদের অতিরিক্ত সাওয়ার পদ দেয়া হতো এবং
এই জাট ও সাওয়ার এ দুটো মিলেই তৎকালীন সময়ে মনসবদারদের ব্যবস্থাপনা প্রচলিত ছিল। চতুর্থ পর্যায়ে যেটি সম্রাট জাহাঙ্গীরের যুগ, সম্রাট জাহাঙ্গীরের যুগ আমরা বলছি, কিন্তু পরবর্তীতে বিস্তারিত আলোচনায় হয়তো আমরা একটা দেখবো যে সম্রাট জাহাঙ্গীরের যুগ কিনা। তো এই পর্যায়ে মনসবদারির প্রথায় বেশ কিছু ব্যতিক্রম ও বিচ্যুতি দেখা দেয়। মনসবদারদের যে সাওয়ার পদ এটি দেখা যেত না। এই সময় তারা নানান ধরনের কারচুপির সমর্থন করত এবং এই বিচ্যুতিটি মূলত সম্রাট জাহাঙ্গীরের আমলে শুরু হয় বলেই ঐতিহাসিকরা দাবি করেছেন। তবে এর সমর্থনে কিন্তু আমরা কোনো প্রমাণ পাই না। তবে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে সম্রাট শাহজাহানের যে যুগ ছিল সেই যুগে এই ধরনের দুর্নীতি এবং কারচুপি ও বিচ্যুতি এগুলো কিন্তু একদম প্রকাশ্যে চলে আসে। তো শেষ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ে যেটি সম্রাট শাহজাহানের যুগ, এই সম্রাট শাহজাহানের সময় সামরিক বাহিনীর পুনর্গঠনের অত্যাবশ্যকীয়তা দেখা দেয় এবং তিনি মনসবদারদের ত্রুটি ও কারচুপির কারণে বেতন বাবদ রাজকোষের যে প্রচুর অর্থের অপচয় অপব্যবহার হতো সেটি রোধ করার জন্য সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা কমিয়ে দেন এবং সামরিক কর্মকর্তাদের বেতন ও সুযোগ সুবিধা হ্রাস করে দেন। এবং সেই সময় তিনি কিছু কর্মকাণ্ড গ্রহণ করেন, সেগুলো হচ্ছে যে সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা 1/3 কমিয়ে আনেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের বেতন ও গড়পরতা 1/3 কমিয়ে দেন এবং সৈন্যবাহিনীর ভাতাও 1/6 কমিয়ে দেন। এবং পঞ্চম পর্যায়ের পর অর্থাৎ সম্রাট শাহজাহানের পরবর্তী সময়ে আমরা দেখি যে ভারতবর্ষের যিনি মুঘলদের মধ্যে শেষ শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট আওরঙ্গজেব, আওরঙ্গজেবের শাসনামলেই কিন্তু এই যে মুঘলদের যে মনসবদারি সিস্টেম তার শাসনামলের পরেই কিন্তু সেটি চূড়ান্তভাবে মুখ থুবড়ে পড়ে। এ বিষয়ে আমরা দেখব। তো এরপর আমরা একটু দেখি যে মনসবদারি প্রথার গঠন ব্যবস্থাটা কেমন ছিল। সম্রাট আকবরের সময় থেকে যেহেতু শুরু, তিনি প্রত্যেক রাজকর্মচারীদেরকে মনসব দিতেন এবং এই মনসবটি কিন্তু কোনো পারিবারিক ছিল না, এটি কোনো বংশানুক্রমিক ছিল না, যোগ্যতার ভিত্তিতেই সাধারণত রাজকর্মচারীরা মনসব পেতেন। এ সময় 20 থেকে 5000 পর্যন্ত সৈন্যের মনসবদারদের শ্রেণী বিভাজন ছিল। এর মধ্যে 66টি শ্রেণী ছিল বলা হলেও আবুল ফজল, যিনি সম্রাট আকবরের জীবনী লেখক, তিনি বলেছেন 33টির কথা, তার বিখ্যাত গ্রন্থ আইনে আকবরী সেখানে উল্লেখ রয়েছে। এবং 5000 মনসবদারের বাইরেও এ সময় আমরা দেখি যে 7000 এবং 10000 মনসবদাররাও মুঘল বংশের শাসনামলে আমরা দেখেছি। 7000 মনসবদারদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য যারা ছিলেন তিনি হলেন মানসিংহ, ভগবান দাস, কুলিজ খান, টোডরমল প্রমুখ। এখানে উল্লেখযোগ্য যে মানসিংহ এবং ভগবান দাস তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্রাট আকবরের জন্য। রাজপুত রাজা ভগবান দাসের যিনি ভগ্নী ছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত রানী যোধাবাই, সম্রাট আকবরের এবং সম্রাট জাহাঙ্গীরের মাতা, তোমরা সবাই জানো। এবং ভগবান দাসের পুত্র মানসিংহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন মুঘল আমলে, তিনি সম্রাট জাহাঙ্গীরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং টোডরমল, যিনি টোডরমলের বন্দোবস্ত আমরা এর গত ক্লাসেই যে মুঘলদের রাজস্ব ব্যবস্থা পড়েছি সেখানে উল্লেখ রয়েছে যে টোডরমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যিনি ছাড়া হয়তো সম্রাট আকবরের এই রাজস্ব ব্যবস্থাটি হয়তো ফলপ্রসূ হতে পারতো না। তো এরা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা 7000 মনসবদারি ছিলেন এবং 10,000 মনসবদার যারা ছিলেন এরা ছিলেন রাজকুমার বা শাহজাদারা এবং সম্রাটের পুত্ররা যারা ছিলেন এরাই শুধুমাত্র 10,000ই মনসবদার হতে পারতেন। আমরা এরপর একটু দেখি যে মনসবদারদের যে শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগের মধ্যে কি রয়েছে। মনসবদারদের পরিচয় নির্ভর করত মনসবের সংখ্যার উপরে। তাদের মধ্যে জাট এবং সাওয়ার এই নামে দুটো শ্রেণী ছিল এবং এই জাট এবং সাওয়ার উভয়ই ছিলেন অশ্বারোহী। এদের ভিত্তিতেই মনসবদারগণ 3টি শ্রেণীতে বিভক্ত ছিলেন। এর মধ্যে আমরা জাট এবং সাওয়ার এদের পরিচয়টাও একটু জেনে নিই। আমরা একটু আগেও জাট এবং সাওয়ার সম্পর্কে বলেছি। জাট হচ্ছে যে ব্যক্তিগত পদ মনসবদারদের এবং সাওয়ার হচ্ছে অতিরিক্ত সৈন্য পোষণের জন্য পদ। এই জাট এবং সাওয়ারের যে সংজ্ঞা, এই সংজ্ঞা নির্ধারণে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বেশ আমরা মতভেদ দেখতে পাই। বলকম্যান বলেছেন যে একজন মনসবদারকে যে নির্দিষ্ট সংখ্যক সৈন্য পোষণ করতে হতো, জাট পদ ওই সংখ্যাকেই নির্দেশ করে এবং ওই মনসবদার প্রকৃতপক্ষে যে সংখ্যক সৈন্য পোষণ করেন সাওয়ার পদ ওই সংখ্যাকেই নির্দেশ করে। কিন্তু বলকম্যানের এই অভিমতকে নির্ভুল বলে মনে হয় না। জাট এবং সাওয়ারের যে পার্থক্য এই প্রসঙ্গে অনেক ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছেন, কিন্তু আমরা ঐতিহাসিক ঈশ্বর প্রাসাদের যে মত, এই মতটিকেই সর্বজন স্বীকৃত বলে ধরে নেই সাধারণভাবে, যে জাট পদটি ছিল মনসবদারের ব্যক্তিগত পদ, এর সাথে সংযুক্ত কতগুলো অতিরিক্ত সৈন্য পোষণের জন্য মনসবদারগণ অতিরিক্ত যে ভাতা পেত এটি হচ্ছে সাওয়ার। তো জাট এবং সাওয়ারের যে পরিচয়টি এটি আমরা একটু দেখব যে আইনে আকবরী গ্রন্থে আমরা দেখেছি যে 10,000ই মনসবদার এবং 7,000ই মনসবদারের কথাও বলা হয়েছে এবং 66 প্রকারের মনসবদারের কথা বলা হলেও ঐতিহাসিক আবুল ফজল কিন্তু মাত্র 33
33টি পদের কথা উল্লেখ করেছেন, পর্যায়ের কথা উল্লেখ করেছেন, ধরনের কথা। ঐতিহাসিক আরভিন একজন বিখ্যাত লেখক, ঐতিহাসিক, এবং এই সময় তিনি লিখেছেন, আমরা আজকে গ্রন্থপঞ্জিতে দিব যে ওখানে মুঘলদের আর্মির উপরে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তিনি বলেছেন যে সর্বোচ্চ পর্যায়ে মনসবদার মোট 10,000 সৈন্য এবং সর্বনিম্ন মনসবদার মোট 20 জন সৈন্য রাখার দায়িত্বে মোট 27 পর্যায়ের মনসবদারের বেশি ছিল না। উনি 33টিও স্বীকার করেননি। এবং তিনি তার যে গ্রন্থটি রয়েছে মুঘল আর্মি, এই গ্রন্থের মধ্যে তিনি কিন্তু বিস্তারিতভাবে এই 27 প্রকারের মনসবদারের বর্ণনাও দিয়েছেন। সম্রাট আকবরের আমলে এই যে জাট এবং সাওয়ার ছিল, এই বন্দোবস্ত অনুযায়ী 3 শ্রেণীর মনসবদার ছিল। আমরা একটু দেখি যে মনসবদারদের মধ্যে যাদের জাট এবং সাওয়ারের পদ সমান ছিল, তিনি ছিলেন প্রথম শ্রেণীর মনসবদার। এবং অর্থাৎ আমরা দেখি যে তার জাট এবং প্রকৃত পদমর্যাদা অনুসারে অশ্বারোহীর সংখ্যা এবং সাওয়ার ছিল অতিরিক্ত অশ্বারোহীর সংখ্যা সমান সমান ছিল। এবং যেই মনসবদারের সাওয়ার ছিল জাটের ঠিক অর্ধেক, তিনি ছিলেন দ্বিতীয় শ্রেণীর মনসবদার। এবং যেই মনসবদারের সাওয়ারের সংখ্যা জাটের অর্ধেকেরও কম ছিল, তারা ছিলেন তৃতীয় শ্রেণীর মনসবদার। যেমন আমরা এখানে আসলে যদি বলি যে প্রথম শ্রেণীর মনসবদার যার জাট ছিল 5,000, তার সাওয়ারও হবে 5,000। আবার যিনি দ্বিতীয় শ্রেণীর মনসবদার, তার জাট হবে 5,000 কিন্তু তার সাওয়ার হবে 2,500। এবং তৃতীয় শ্রেণীর মনসবদার যিনি, তার জাট হবে 5,000 এবং তার সাওয়ারের সংখ্যা হবে 2,000, অর্থাৎ 2500 কম বা অর্ধেকের কম। এটি হচ্ছে জাট এবং সাওয়ার, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মনসবদারির পুরো ব্যবস্থাটি জাট এবং সাওয়ার এই সিস্টেমের উপরই ছিল। আমরা দেখব যে এই মনসবদারি ব্যবস্থার মধ্যে থেকেও সামরিক প্রশাসন পরিচালনা করলেও সম্রাট আকবরের সময় বেতনের উৎস হিসেবে তার কিছু সংখ্যক সৈন্যদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। তাদের নাম ছিল দাখিলি এবং আহাদি। এবং এই দাখিলি যারা ছিলেন তারা হলেন রাষ্ট্রের ব্যয়ে নির্দিষ্ট সংখ্যক সৈন্য দ্বারা গঠিত হতো, আর আহদি যারা হচ্ছে সম্রাটের দেহরক্ষী ছিলেন, এবং তারা সম্রাটের স্বয়ং তাদেরকে সম্রাট নিযুক্ত করতেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। এবং সম্ভ্রান্ত বংশীয় যারা যুবক ছিলেন সেই সময় মুঘল বংশের, তারাই কিন্তু এই আহাদি বাহিনীতে যোগদান করত। এবং একটি বিষয় মনে রাখতে হবে, এরা কিন্তু মনসবদারির পদ লাভ করতেন না, কিন্তু সামরিক বাহিনীর অন্তর্গত ছিলেন। এবং এরা কিন্তু সাধারণ সৈন্য অপেক্ষা এদের যে বেতন এবং ভাতার পরিমাণ সেটি কিন্তু অনেক বেশি ছিল। আচ্ছা, এবার আমরা একটু চলে যাই মনসবদারীদের যে বেতন এবং ভাতার বিষয়টিতে। সম্রাট আকবর মনসবদারদেরকে জমির পরিবর্তে নগদ অর্থে বেতন প্রদান করতেন, অর্থাৎ তিনি নগদ অর্থেই দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মনসবদারদের নিকট হতে তার সৈন্যরা বেতন পেত এবং সাওয়ারদের জন্য আলাদা বেতনের ব্যবস্থা ছিল। এবং বছরে 48,000 দাম বেতন পেতেন সাধারণভাবে একজন 5,000ই মনসবদার। সে সময় 40 দাম সমান সমান 1 রুপি ছিল। এটি আমরা ঈশ্বরী প্রাসাদের বর্ণনা থেকে পেয়ে থাকি। তো আমরা একটু দেখি যে মনসবদারদের বেতন এবং ভাতা কি কি ধরনের ছিল। যে যদি 10,000ই মনসবদার হতেন তো তিনি 60,000 রুপি, তিনি প্রথম শ্রেণী ছিলেন, বাৎসরিক বেতন পেতেন। 7,000ই মনসবদার পেতেন 45,000 রুপি। 5,000ই মনসবদারের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী যিনি ছিলেন 30,000, 29,000 এবং 28,000 রুপি পেতেন। এবং 1,000ই মনসবদার যিনি ছিলেন 8,200, 8,100 এবং 8,000 এভাবেই তিনি পেতেন। এবং 500 মনসবদার যিনি ছিলেন 2,500 রুপি, 2,300 রুপি এবং 2,100 রুপি পেতেন। এবং 100 মনসবদার যার ছিল তিনি 700 রুপি, 600 রুপি, 500 রুপি এভাবে পেতেন। এবং 20 এবং সর্বনিম্ন যেটি 20টি সৈন্যের যিনি মনসবদার ছিলেন তিনি 135 রুপি, 125 রুপি এবং 115 রুপি, যারা 3 শ্রেণীতে বিভক্ত ছিলেন তারা এভাবে পেতেন। আমাদের এখানে সোর্স হিসেবে আমরা উল্লেখ করতে পারি, কারণ আমরা বলেছি একটু আগেও যে আরভিনের যে গ্রন্থটি রয়েছে মুঘল আর্মি, সেখানেও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন 27টি শ্রেণীর কথা, হুবহু উল্লেখ করেছেন। আমরা একেএম আব্দুল আলিমের যে গ্রন্থের কথা বলেছি, যে ভারতের মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস সুলতানি মুঘল আমল, সেই গ্রন্থে একদম ডিটেলস 27টি ভাগের বর্ণনা রয়েছে। তবে আমরা একদম অথেন্টিক সোর্স যেটি আইনে আকবরী তার ভলিউম 1 এর পৃষ্ঠা নম্বর 257 এবং 58-তে যেটি উল্লেখ রয়েছে সেটি এখানে উঠিয়ে দিয়েছি। এবং তোমাদের জন্য যাতে এটি সুবিধা হয়, তোমরা যাতে একদম অথেন্টিক সোর্সটি পাও সেই অনুপাতে। এখন এই যে বেতন ভাতা, এই বেতন ভাতা থেকে মনসবদাররা কি করতেন, তারা নিজেদের প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ক্রয় করতেন, তাদের অশ্ব ক্রয় করতেন এবং অন্যান্য সরঞ্জাম যা প্রয়োজন ছিল সেগুলো তাদেরকে ক্রয় করতে হতো। তাদেরকে উৎসাহ প্রদানের জন্য খিলাত, পদবি, পোশাক, প্রতীক এবং নানান ধরনের উপঢৌকনও কিন্তু প্রদান করা হতো। এই বিষয়েও আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো আমরা
সম্রাট আকবরের সময়কার যে মনসবদারি ব্যবস্থা, সেই মনসবদারি ব্যবস্থার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্রাট আকবরের পর তার পরবর্তী অধ্যায় যেটি ছিল যে তার পুত্র জাহাঙ্গীর, তার পুত্র শাহজাহান এবং তার পুত্র আওরঙ্গজেব, যে পর্যন্তই সাধারণত আমরা আলোচনা করে থাকি, এদের সময় আসলে মনসবদারি ব্যবস্থাটা কি অবস্থায় ছিল সেটি আমরা একটু দেখব। সম্রাট আকবরের পরেই মনসবদারি ব্যবস্থাটি ক্রমান্বয়ে কিন্তু অবনতির দিকে ধাবিত হয় এবং সম্রাট জাহাঙ্গীরের সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যোগ্যতার সঠিক বিচার না করেই যেহেতু মনসব প্রদান করা হয়েছিল, সেখানে কিন্তু আমরা কিছুটা বিশৃঙ্খলা দেখতে পাই বাহিনীতে। এবং জাহাঙ্গীরের সময় সেই অনুপাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলেও সম্রাট শাহজাহানের আমলে কিন্তু কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং সম্রাট আওরঙ্গজেবের সময় মনসবদারদের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল এবং সেটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় পরিণত হয়েছিল সে সময় মনসবদারিটা। ফলে তার আওরঙ্গজেবের সময় থেকেই এবং তার পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে এই প্রথাটির পতন ঘটে যায়। তো এই যে দুটি বিষয়, যে সম্রাট আকবরের পরবর্তী সময়ের যারা শাসক ছিলেন তাদের সময়, সেটিকে আমরা কিন্তু প্রথমেই যে 5টি পর্যায়ে বা ক্রমবিকাশে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়, সেটি আমরা একটু ডিটেলস আকারে এখন দেখব। যে চতুর্থ পর্যায়ে যেটি ছিল যে মনসবি সাওয়ারের পদে যে ব্যতিক্রম ও বিচ্যুতির ঘটনাটি ঘটে, মনসবদারদের সাওয়ার পদে সত্যিকারের কোনো ঘটনা, এই সময় তারা নানান কারচুপির আশ্রয় নিতেন এবং অনেকের ধারণা ছিল সম্রাট জাহাঙ্গীরের সময় এটি শুরু হয়, কিন্তু যদিও এর সপক্ষে আমরা আসলে ওইভাবে প্রমাণ পাই না, কিন্তু নিশ্চিতভাবেই আমরা বলতে পারি সম্রাট শাহজাহানের আমলেই কিন্তু এই ধরনের বিচ্যুতিগুলো একদম প্রকাশ্যে চলে আসে। সম্রাট শাহজাহান তিনি কিন্তু ক্ষমতাসীন হওয়ার পরে সামরিক বাহিনীর পুনর্গঠনের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই সময় তার সেনাবাহিনী অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং এই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন তার সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা 1/3 কমিয়ে আনা এবং তার সামরিক বাহিনীর যে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 1/3 কমিয়ে আনা এবং সৈন্যদের যে ভাতা ছিল 1/6 কমিয়ে আনা, এই কার্যকর পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে সৈন্যবাহিনীর মধ্যে কিন্তু এক ধরনের যে কাজের স্পৃহা, সেটি কিন্তু ধীরে ধীরে আবার বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ কঠোর নজরদারির কারণে। ঐতিহাসিক মোরল্যান্ড, একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুঘল আমলের গ্রন্থের বিভিন্ন বর্ণনা তিনি লিখেছেন তার বইতে, সম্রাট শাহজাহানের আমলে মনসবদারির প্রথায় ত্রিপদ ছিল মনে করা হয়, যেমন সিহ আসপা, দু আসপা, অর্থাৎ 2 কিংবা 3 অশ্বের সৈনিক এবং সামরিক কর্মকর্তাকে হাজার ই জাট, হফত সাদ সাওয়ার, সিহ সাদ সাওয়ার, সিহ আসপা, দু আসপা, অর্থাৎ 1000 জাট ব্যক্তিগত, 700 অশ্বারোহী সৈন্য, 2 কিংবা 3 অশ্ব সহ সৈন্য বলা হতো। আসলে বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্রাট শাহজাহানই তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন মুঘল আমলের। তার পরবর্তী সময়ে সম্রাট আওরঙ্গজেব এবং আওরঙ্গজেবের পরে মূলত আসলে আমাদের মুঘল বংশের শ্রেষ্ঠ শাসকদের আমরা সমাপ্তি দেখতে পাই, যদিও এরপরে বহুদিন মুঘল বংশ টিকে ছিল ভারতে। তো এরপরে আমরা দেখি যে মনসবদারি প্রথার আসলে গুরুত্বপূর্ণ ফলাফল কি ছিল। আসলে মনসবদারি ব্যবস্থার উপরেই কিন্তু মুঘলদের যে শাসন ব্যবস্থা, এটি সম্পূর্ণভাবে টিকে ছিল এবং মুঘলদের যে দীর্ঘদিনের শাসন ব্যবস্থা, সম্রাট আকবর, শাহজাহান, জাহাঙ্গীর এবং আওরঙ্গজেব, তাদের যে দীর্ঘকালের শাসন ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাটিরই মূল ভিত্তি ছিল এই মনসবদারি ব্যবস্থা। তো সব দিকেই সব কিছুরই কিন্তু সুফল এবং কুফল উভয়ই থাকে। তো আমরা একটু দেখি যে মুঘলদের এই যে মনসবদারি ব্যবস্থা ছিল, যেটি সম্রাট আকবরের মাধ্যমে সূচনা হয়েছিল, এর কি কি সুফল আমরা লক্ষ্য করি। এর ফলে জাগিরদারদের প্রভাব হ্রাস পায়, পুরো রাষ্ট্রেই সম্রাটের যে একাধিপত্য ফিরে আসে এবং সাম্রাজ্যে ঐক্য দৃঢ় হয়। অভিযাত্রা ছিলেন মনসবদার, এরা ছিলেন আস্থাভাজন ব্যক্তি এবং এর ফলে তাদের অধীনস্থ সৈন্যরা মনে করা হয়ে থাকে যে কেন্দ্রের অধীনেই তারা থাকতো। সম্রাট বদলি প্রথার ব্যবস্থা করেছিলেন, ফলে মনসবের উপর নির্ভরশীলতা অনেকটা কমে যায় এবং গুণ ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হতো বলে রাজকার্য পরিচালনায় একটা ভালো গতি এসেছিল। বংশানুক্রমিক অভিজাত সম্প্রদায় গড়ে ওঠা বন্ধ হয়, কারণ মনসবদারি কোনো বংশানুক্রমিক পদ ছিল না এবং সামরিক বাহিনীতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী গঠিত হয়। আমরা দেখেছি যে যখনই নজরদারিটা জোরদার হয়েছিল, তখনই কিন্তু সামরিক বাহিনী অত্যন্ত চৌকস হয়ে ওঠে। তবে এই মনসবদারি প্রথার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা রয়েছে, আমরা কিছু সমালোচনাও দেখতে পাই যে মনসবদাররা যেহেতু সরাসরি তাদের কেন্দ্রের অধীনস্থদের বেতন এবং নির্দেশ দিতেন বলে তারা মনসবদারদের প্রতি অনুগত থাকতো, সরাসরি কেন্দ্রীয় সম্রাটকে তারা চিনত না। অনেক সময় মনসবদারদের মধ্যে পারস্পরিক আস্থার অভাবে যুদ্ধের ময়দানে বিঘ্ন ঘটার একটা সম্ভাবনা ছিল এবং সেরকম হয়েছিল। সেনাবাহিনী অধিক মাত্রায় বিকেন্দ্রীকরণ হওয়ার ফলে কেন্দ্রীয় সরকার শক্তিশালী হওয়ার সুযোগ ছিল না। মনসবদারি প্রথা ছিল অত্যন্ত ব্যয়বহুল একটি পদ্ধতি। বিভিন্ন জাতির, অর্থাৎ মুঘল বংশটিকে আমরা, তাদের যে সামরিক বাহিনী ছিল সেটি বিভিন্ন জাতির সৈন্য দ্বারা
সংগঠিত ছিল, আরব ছিল, পার্সিয়ান ছিল, ভারতীয় ছিল, ইউরোপিয়ান ছিল। ফলে এটিকে একটি জাতীয় সৈন্যবাহিনী কোনোভাবেই বলা চলে না। এ কারণে এই মনসবদারি প্রথাটিও সেভাবে কার্যকর হয়নি। সর্বোপরি সামরিক ও বেসামরিক উভয় বিভাগকেই এর ভিতরে আনায়, অন্তর্ভুক্ত করায় আমরা দেখি যে সামরিক বাহিনীর ক্ষমতা ও অত্যাচার যেমন বৃদ্ধি পায়, তেমনি বেসামরিক প্রশাসনও একটি জটিল আকার ধারণ করে। তো এই ফলে আমরা দেখি যে এর আসলে ভালো দিক মন্দ দিক উভয়ই রয়েছে। তো আমরা এরপরে একটু দেখব যে মনসবদারি ব্যবস্থাটির হচ্ছে মুঘলদের সামরিক প্রশাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল। এছাড়াও সামরিক প্রশাসনের যিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হচ্ছেন সম্রাট নিজেই, মুঘল সম্রাট। তিনি ছিলেন নিরঙ্কুশ সার্বভৌমত্বের অধিকারী। আমরা যখন কেন্দ্রীয় প্রশাসন পড়েছি, সম্রাটের ক্ষমতা ও কার্যাবলী পড়েছি, তখনও আমরা দেখেছি যে মুঘল প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্রে ছিলেন সম্রাট নিজেই। তিনি ছিলেন সামরিক বাহিনীর প্রধান এবং তিনি ছিলেন প্রধান সেনাপতি। তো সম্রাট একার পক্ষে সবকিছু তার পক্ষে মেনটেন করা সম্ভব ছিল না, এবং তার যে প্রধান যিনি সহকারী ছিলেন সামরিক বিভাগে, মীর বকশী, আমরা এই নামটিও আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। মীর বকশী সাধারণভাবে কেন্দ্রের সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তাকে বলা হতো, এবং মুঘল আমলের তিনি ছিলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সম্রাট এবং মনসবদার যারা ছিলেন তাদের মধ্যে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি ছিলেন এই মীর বকশী। মীর বকশীর যে আলোচনা, এটিও আমরা কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের আলোচনায় কিন্তু আমরা করেছি। আজকে আমরা একটু ডিটেলসটা দেখব যে সৈন্য নিয়োগ, প্রশিক্ষণ প্রদান, বেতন ভাতা নির্ধারণ করাই ছিল মীর বকশীর দায়িত্ব। মীর বকশী গোপন পরামর্শ, জরুরি সভায় সর্বদাই সম্রাটের একান্ত সান্নিধ্যে থাকতেন, এবং তার কার্যাবলী ছিল ব্যাপক ও বিস্তৃত। আমরা মীর বকশীর কিছু কার্যাবলী যেহেতু ব্যাপক এবং বিস্তৃত বলেছি, সব আমাদের পক্ষে আসলে আলোচনা করা সম্ভব নয়। তারপরেও যতটুকু আমরা উল্লেখ করা দরকার ততটুকু আমরা বলছি যে মনসবদারদের যে কাজ ছিল সেই কাজ পর্যালোচনা করাই ছিল মীর বকশীর অন্যতম। এছাড়াও রাজধানী এবং প্রদেশে অবস্থিত মনসবদারদের তালিকা প্রণয়ন করা ও কার্যাবলী পর্যালোচনা করা, মনসবদারদের নিকট হতে প্রাপ্য হিসেব বুঝে নেয়া, মনসবদারদের প্রদত্ত ভাতার হিসাব এবং রসিদ সংরক্ষণ করা, দস্তুরি মাল বা বেতন কাঠামো ও জায়গির প্রদানের নিয়মাবলী সংরক্ষণ করা, অশ্ব অনুযায়ী বেতন নির্ধারণ করা, এবং কেউ যাতে একই অশ্ব দেখিয়ে দুইবার অর্থ আদায় করতে না পারে, অর্থাৎ অর্থ আত্মসাৎ করতে না পারে, সেটি দিকে খেয়াল রাখা এবং অশ্বকে চিহ্নিত করা, এবং মনসবদারদের প্রধান প্রতিনিধি হিসেবে সামরিক বিভাগ ও সম্রাটের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যোগসূত্র স্থাপন করা। এটি ছিল মীর বকশীর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও তিনি সামরিক যুদ্ধের ময়দানে তিনি সম্রাটকে সহায়তা করতেন, এবং সম্রাটের সাথে সরাসরি যদিও তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন না, কিন্তু প্রয়োজন হলে যখন সম্রাট এবং তার যিনি রাজকুমাররা ছিলেন বা শাহজাদারা ছিলেন তারা যখন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতো না, তখন মীর বকশীর নেতৃত্বেই কিন্তু সামরিক বাহিনীতে যুদ্ধ সম্পাদিত হতো। এরপর আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে মুঘলদের সামরিক বাহিনী। এই সামরিক বাহিনীর মধ্যে অনেকগুলো ভাগ ছিল। একটি হলো অশ্বারোহী, পদাতিক, হস্তি, গোলন্দাজ বাহিনী, নৌবাহিনী। এদের সম্পর্কে আমরা একটু ধারাবাহিকভাবে একটু জানবো। প্রথমেই আমরা যেটা জানবো যে অশ্বারোহী বাহিনী তৎকালীন সময়ে অর্থাৎ মুঘল আমলের বা মধ্যযুগের অশ্বারোহী বাহিনীদেরই যুদ্ধ হতো। ভারতবর্ষ যেহেতু একটি একটি মরু মানে একটি দেশ ছিল যেখানে শুকনা স্থল বেশি ছিল, এই কারণেই সেখানে কিন্তু অশ্বারোহীদের প্রভাবটা অনেক বেশি ছিল। মুঘলরা ঘোড়ার উপর অনেক বেশি তারা নির্ভর করত। দ্রুত গমন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্যই অশ্বারোহী সৈন্য উপকার ছিল। এজন্য মুঘল সম্রাটগণ অশ্বারোহী বাহিনীর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছিলেন। সম্রাট আকবর স্বয়ং এই বাহিনীর উপর বিশেষ দৃষ্টি রাখতেন, এবং তিনি এই বাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য যথাসাধ্য চেষ্টা করতেন। দাগ ও চেহারা পদ্ধতি তার পূর্বেই প্রচলিত ছিল, তার সময়ে সেটি আরো ব্যাপক এবং বিস্তৃত আকার ধারণ করে। তিনি নিজেই তার অশ্বশালা পরিদর্শন করতেন, এবং দুর্বল অশ্ব যারা রাখতেন তাদেরকে তিনি শাস্তি প্রদান করতেন। অশ্বারোহী সৈন্যের বেতন এবং অন্যান্য সৈন্যদের চেয়েও তিনি বেশি করে দিয়েছিলেন। পাঠান ও রাজপুত সৈন্যদেরকে নিয়ে গঠিত আকবরের অশ্বারোহী বাহিনীর সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। অশ্বারোহী বাহিনী আবার বার্গির ও সিলাহদার নামে দুটি ভাগে বিভক্ত ছিল। বার্গিরগণ সরকার থেকে অস্ত্র এবং তার প্রয়োজনীয় পোশাক পেত, কিন্তু সিলাহদাররা নিজস্ব বস্ত্র এবং পোশাক তাদেরকে সংগ্রহ করতে হতো। এ কারণে সিলাহদারদের বেতনও কিন্তু অশ্বারোহী বা এই বার্গিরদের চেয়ে বেশি ছিল। দ্বিতীয় ভাগে রয়েছে পদাতিক বাহিনী। মুঘল সৈন্যবাহিনীর মধ্যে পদাতিক বাহিনী ছিল অন্যতম। সাধারণত পদাতিক বাহিনী বলতে আমরা অর্ধ সশস্ত্র নিম্ন শ্রেণীর লোকেদেরকে বুঝাতাম। এই পদাতিক বাহিনী সুশিক্ষিত ছিল না এবং যুদ্ধের জন্য উপযোগীও ছিল না। তবে এই বাহিনী বিতিকিচি বা বন্দুকধারী, তলোয়ার যোদ্ধা, দারোয়ান, তীরন্দাজ, প্রাসাদরক্ষী এদেরকে নিয়ে গঠিত ছিল। সম্রাট নিজেই প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধের ময়দানে আসতেন, এবং এই পদাতিক বাহিনী যুদ্ধে ময়দানে সবার সামনে থাকতো। এই পদাতিক বাহিনী আবার দুটি ভাগে বিভক্ত ছিল, একটি হলো আহসাম, একটি হচ্ছে সিবান্দি। আহসাম হলো শ্রেণী যুদ্ধ করত, সিবান্দি শ্রেণীর কাজ ছিল বেসামরিক। এরপরে আমরা হস্তি বাহিনীতে চলে যাই।
সম্রাট আকবরের সময় হস্তি বাহিনীর গঠন শুরু হয়। তার সময় হস্তি পৃষ্ঠে হাত বন্দুকধারী সৈনিক এবং তীরন্দাজদেরকে বহন করা হতো। সম্রাট স্বয়ং হস্তি অত্যন্ত পছন্দ করতেন এবং যুদ্ধের ময়দানে তিনি কিন্তু হস্তির পিঠেই উঠে বসে থাকতেন এবং সম্রাট আকবরের নিজস্ব হস্তিকে অর্থাৎ স্বর্গীয় মর্যাদার বলা হতো। প্রতিটি হস্তির উপর একজন করে মাহুত থাকতো এবং এই যে হস্তি বাহিনী এটিকে নিয়ন্ত্রণ করার জন্য বা পরিচালনা করার জন্য একটি পৃথক বাহিনী ছিল, যেটি হচ্ছে শাহনাই ফিল। আমরা কেন্দ্রীয় প্রশাসনের আলোচনায় দেখেছি। এরপর আমরা দেখব যে গোলন্দাজ বাহিনী। মুঘল সম্রাট বাবর সর্বপ্রথম গোলন্দাজ বাহিনীর গঠন করেছিলেন এবং গোলা বারুদের ব্যবহার শুরু করেছিলেন, যার কারণেই কিন্তু মুঘলদের পক্ষে যুদ্ধে জয়লাভ করা, পানিপথের যে যুদ্ধ ছিল জয়লাভ করা সহজ হয়েছিল। পানিপথের প্রান্তরে যুদ্ধের জয়লাভের এই সফলতার পরেই গোলন্দাজ বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মুঘলদের সামরিক বাহিনীতে এবং পরবর্তী সময়ে ইউরোপীয় যারা ছিল, ইউরোপীয় সৈন্যদেরকেও এই গোলন্দাজ বাহিনীতে কিন্তু আকবর এবং তার পরবর্তী শাসকরা কিন্তু তারা স্থান দিয়েছিলেন এবং কামানগুলোকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো হাতি দিয়ে টেনে টেনে এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরবর্তী সময় মুঘলদেরকে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করতে সহযোগিতা করেছে। এই গোলন্দাজ বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো মির ই আতিশ। তিনি দারোগাই তোপখানা নামেও পরিচিত ছিলেন। গোলন্দাজ বাহিনী আবার দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, একটি হচ্ছে জিনসি, একটি হচ্ছে দাসতি। জিনসি বাহিনী ভারী কামান ব্যবহার করতো আর দাসতি বাহিনী হালকা অস্ত্র ব্যবহার করতো। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে নৌবাহিনী। প্রকৃতপক্ষে মুঘল আমলে কোনো নৌবাহিনী ছিল না, কারণ এই নৌবাহিনীর যে অপূর্ণতা সেটি মুঘলদেরকে অনেক ভুগিয়েছিল শেষ দিকে ইংরেজদের সাথে। আবিসিনিয়ান এবং জিঞ্জিরার সিদ্দিদের উপরে ভারতের পশ্চিম উপকূল রক্ষার দায়িত্ব দেওয়া হয়। মিরি বহর নামে একটি বাহিনী ছিল। আমরা কেন্দ্রীয় প্রশাসনের আলোচনায় দেখেছি যে নৌবাহিনী সাধারণত পুলিশ বাহিনীর কাজেই তারা প্রচলিত ছিল এবং সেই কাজেই তারা বেশি ব্যবহৃত হতো, সরাসরি সামরিক কাজে তারা খুব কমই অংশগ্রহণ করত। এরপর আমরা দেখব যে মুঘল বাহিনীর যে গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হচ্ছে যে মুঘলদের সামরিক বাহিনীতে যারা কাজ করতো এই কাজের মানে তাদেরকে পুরস্কার স্বরূপ উপাধি, খিলাত, দান, উপহার, দামামা, ভেরি, পতাকা, নিদর্শন চিহ্ন এগুলো প্রদান করা হতো। উপাধি প্রদানের যে প্রথা এটি অত্যন্ত বিস্তারিত ছিল, যেমন ইখলাস খান, রাজ আন্দাজ খান, ইয়াকাহ তাজ খান ইত্যাদি। সম্মানসূচক যে লম্বা ঢিলা বহির্বাস ছিল সেটাকে খিলাত বলা হতো। সামরিক দপ্তরের জন্য খিলাত দেওয়া শুধু সীমাবদ্ধ ছিল না, রাজদরবারে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদেরকেও সম্মানসূচক এই পোশাক প্রদান করা হতো। দান বা উপহার ছিল স্বাভাবিকভাবেই দান এবং উপহার বিভিন্ন ধরনের ছিল, যেমন মণিমুক্তা খচিত অলংকার, তরবারি, ছোড়া, পালকি, হস্তি, অশ্ব ইত্যাদি। দামামা বা ভেরি অনুগ্রহ প্রদর্শনের নিদর্শন স্বরূপ 2000 সাওয়ার কিংবা তদূর্ধ্বের সম্মানীয় ব্যক্তিদেরকে নাক্কারা অর্থাৎ দামামা, ভেরি এবং উহা ব্যবহারের অধিকার নবগত প্রদানের রীতি এ সময় প্রচলিত ছিল। পতাকা ও নিদর্শন চিহ্ন। মিরাটুল ইস্তিলায়ে ভারতে মুঘল সম্রাটের দ্বারা প্রদর্শিত বিভিন্ন নিদর্শন চিহ্নের উৎপত্তি ও অর্থ বর্ণিত রয়েছে। এই গ্রন্থ থেকে আমরা আইনে আকবরী থেকে 8 ধরনের রাজকীয় নিদর্শন বা চিহ্নের পরিচয় পেয়ে থাকি সাধারণভাবে। এর মধ্যে 4টি সম্রাটের জন্য বিশেষভাবে সংরক্ষিত ছিল এবং 8টি নিদর্শন চিহ্ন ছিল, যেমন আওরঙ্গ বা সিংহাসন, ছতর বা রাষ্ট্রছত্র, ছায়াবান বা আফতাবগির বা সূর্য ছায়া, আলম বা পতাকা, ছতরতোক বা চমড়ি গায়ের লেজ, তুমান্তক বা চমড়ি গায়ের লেজের অন্য আকৃতি, ঝান্ডা বা ভারতীয় পতাকা, মাহি ও মরাতি, মৎস্য ও চিহ্ন। উপাধি বা অর্থ পুরস্কার বা সাধারণ দান উপহার ব্যতীত একজন সম্মানীয় ব্যক্তিকে নিম্নলিখিত সম্মান বা চিহ্ন করার রীতি ছিল। অন্যান্যর মধ্যে আমরা বলতে পারি পতাকা বা সাধারণ ধ্বজা বহনের অধিকার, চমড়ি গায়ের লেজের পতাকা প্রদর্শনের অধিকার যেটাকে তুমান্তক বলা হয়, দামামা, ভেরি ব্যবহার এবং নওবতের অধিকার, মৎস্য সংশ্লিষ্ট প্রতীক প্রদর্শনের অধিকার, স্বর্ণ ও মুক্তা খচিত পালকি ব্যবহারের অধিকার। এই হচ্ছে মোটামুটি ভাবে মুঘলদের সামরিক বাহিনীর যে আলোচনা, সেই সামরিক বাহিনীর আলোচনা আমরা এখন এখানে আমরা শেষ করছি। তো এই মুঘলদের যখন সামরিক বাহিনী, এটি কিন্তু আমরা যেটা বলতে পারি যে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আমরা কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের আলোচনায় বলেছি যে মুঘলদের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গোয়েন্দা বিভাগ, যারা সব সময় যুদ্ধ হোক যুদ্ধ না হোক সবসময় কিন্তু তারা সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কিন্তু তারা নজরদারি করতো এবং শের শাহের আমলে যাদেরকে সাম্রাজ্যের চোখ এবং কান বলা হতো, সম্রাট আকবর এবং মুঘলদের পরবর্তী শাসকদের সময়ে কিন্তু তারা প্রচলিত তাদের দায়িত্ব পালন করেছিল। তো মুঘল বংশের এই সামরিক ব্যবস্থা মনসবদারি পড়ার জন্য আমি তোমাদেরকে প্রতি ক্লাসেই কিছু বইয়ের তালিকা দিয়ে দেই। আজকেও প্রয়োজনীয় কিছু গ্রন্থের তালিকা দিয়ে দিচ্ছি। এ.কে.এম. আব্দুল আলিমের যে গ্রন্থ ভারতের মুসলিম শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এছাড়াও আমি তোমাদেরকে কয়েকটা বইয়ের কথা আজকে বিশেষভাবে বলবো এই লিস্টের মধ্যে। আব্দুল আজিজের দ্য মনসবদারি সিস্টেম অ্যান্ড দ্য মুঘল আর্মি, এই গ্রন্থটি খুব ভালো করে তোমরা একটু দেখার চেষ্টা করবে। এছাড়া ডব্লিউ আরভিনের যে গ্রন্থটি দ্য আর্মি অফ দ্য ইন্ডিয়ান মোগলস, এবং আরেকটি বই রয়েছে এখানে যে ঈশ্বরী প্রাসাদের এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এই বইগুলোতে অত্যন্ত ডিটেলস এখানে রয়েছে। আইএইচ কুরেশির যে গ্রন্থটি মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।
মুঘলদের ইতিহাস পড়ার জন্য, এটি জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই বইগুলো পড়বে, মিনিমাম বাংলা যে বইটি রয়েছে আব্দুল আলিমের, এই বইটি তোমরা পড়ার চেষ্টা করবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করবে। এই করোনাকালীন পরিস্থিতিতে বাইরে যাওয়ার চেষ্টা করবে না। যদি বাইরে যাও তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করার চেষ্টা করবে। বাসায় বসে প্রিপারেশন নিবে এবং পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রস্তুতি নিবে। তো আমাদের ক্লাস আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস হবে আমাদের শেষ ক্লাস, 10ম ক্লাস। তোমরা সবাই ভালো থাকবে সেই আশা ব্যক্ত করি আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।